প্রিয় ভিউয়ার্স, সৃজা ব্যাকরণমের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আমরা আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। পূর্বে ওটা আলোচিত হয়েছে, সেটি হলো পূর্ব কথা। সেটা হলো সমাসের পূর্ব কথা। সমাস কাকে বলে, কত প্রকার, এবং সেই প্রকারের মধ্যে আবার ডিভিশন আছে, সেটাও আমরা দেখিয়েছিলাম। অর্থাৎ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যখন আমি, তুমি, ও, সে তিনটা শব্দকে একত্র করলাম, তিনটা সর্বনামকে একত্র করে পেয়েছি কি আমরা। এই আমরা হচ্ছে সমাস। যিনি, রাজা, তিনি, ঋষি, এই যে চারটা উপাদান আছে, এটি একত্র করে আমরা বানিয়ে ফেললাম রাজর্ষি। এটি যে বানাইতে গিয়ে দেখলাম যে একই কায়দায় মানে এগুলো হচ্ছে না। আমি, তুমি, ও, সে যেভাবে হয়েছে ও দিয়ে, যিনি, রাজা, তিনি, ঋষি হয়েছে আবার আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এই যে প্রক্রিয়ার ভিন্নতা কেন, এই ভিন্নতাকে দেখতে গিয়ে আমাদের ব্যাকরণবিদরা এটাকে বিভক্তি রেখা টেনে দিয়েছেন। যে বিভক্তিটা এরকম যে যদি দেখো ও দিয়ে বেশ ব্যাখ্যা করতেছ, দুই পাশের অর্থই প্রধান শব্দের প্রাধান্য, যেমন মা, বাবা, ভাই, বোন, যাতায়াত, জায়াপতি, দম্পতি, এই জাতীয়, তাহলে বোঝা গেল এটা দ্বন্দ্ব সমাস। এরকম করে তারা ভাগ করে দেখিয়েছেন সমাস সাধারণত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব এবং বহুব্রী। কিন্তু এখানে এই 6টি সাধারণ শাখার মধ্যে আবার কতটি কমন জিনিস দেখা গেল। পদের অর্থের ভিন্নতার দিক থেকে সমাজকে আবার 4টি ভাগে ভাগ করা যায় সহজে। এইটাই সবচেয়ে ভালো চেনার জন্য। কিভাবে? যে আমরা যদি দেখি পূর্বপদ প্রধান সমাস, কোন সমাসটির মধ্যে পূর্বপদ মানে একাধিক পদ থাকে, তো তার মধ্যে বিশেষ করে পূর্বপদ এবং পরপদ, যেটাকে আমরা বলি পূর্বপদ এবং উত্তরপদ। এই যে পূর্বপদ প্রধান সমাসটা একটাই, সেটা কোনটা? অব্যয়ভাব। তাহলে পূর্বপদ পদে এইভাবে পদের অর্থের ভিত্তিতে সমাসকে 4টি ভাগে ভাগ করা হলো। পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, উভয়পদ প্রধান এবং অন্যপদ প্রধান। তাহলে সমাস একদিকে 6 প্রকার, একদিকে আবার 4 প্রকার। এই দুইটাকে যদি আমরা সুন্দর করে মানে আমরা উপস্থাপন করে বুঝে ফেলি, তাহলে আমাদের সমাস চিনতে সহজ হবে। আসুন আমরা সেই সমাসে যাই, যেটি আমাদের চেনা অত্যন্ত জরুরি। এমন কোন ক্লাস নাই, নিচে একটা ক্লাস 3, 4 থেকে শুরু করে উপরে যতই উপরে যাই না কেন, এই সমাসের ব্যবহার নাই, আমাদের বাহ্যিক ব্যবহার নাই, কিংবা আমাদের লিখিত ব্যবহার নাই, বা পরীক্ষা আমাদের দিতে হয় না, এমন জায়গা খুব কমই আছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত তো এটা পড়তেই হবে সমাস। এরপরে আবার কোনো জব ওরিয়েন্টেড কোনো জায়গায় গেলে, চাকরির জন্য জায়গায় গেলে, আমরা বিসিএস দিতে গেলে যে জায়গায় যাই, বাংলা থাকলেও এখানে সমাস থাকবে। তাহলে আমাদের সমাজটা চিনে ফেলতে হবে। চিনে না ফেললে কি হবে? দ্বন্দ্বরে দ্বিগু মনে করতে পারি, দ্বিগুরে বহুব্রী মনে করতে পারি, বহুব্রীরে আমরা কর্মধারয় মনে করতে পারি, একটা এলোমেলো ভাবটা থেকে যাবে। সুতরাং আমাদের এটা চেনা হবে না। কাজেই আমরা চিনি প্রথম সমাজটি আমরা দ্বন্দ্ব দিয়ে শুরু করি। দ্বন্দ্ব চেনার উপায়, এই যে বানানটা আমি লিখছি দ্বন্দ্ব, দুই পাশে সমান, এটাও বফলা, এটাও বফলা। অনেকেই করে কি, এটার মধ্যে আবার এটা একটা লেজ লাগিয়ে দেয়, দিয়ে এটাতে দ্বন্দ্ব বানাই ফেলায়। এটা কিন্তু আসলে একদম ঠিক নয়। উচ্চারণটা দ্বন্দ্ব, অর্থাৎ দন্তান্ন দয়ে বফলা, দন্তান্ন দয়ে বফলা, দুটেই বফলা, সমান। দ্বন্দ্ব সমাসের চরিত্রটি এলো সমান। কিভাবে সমান আমরা দেখব। চেনার উপায় কিভাবে চিনব? চেনার উপায় 1 নাম্বার, উভয় পদ প্রধান হবে। উভয় পদ প্রধান হবে। যেমন মা বাবা, একটা হাইফেন দিয়ে আমরা এটা দ্বন্দ্ব সমাসে হাইফেনটা ব্যবহার করি, মা বাবা। তাহলে এই যে মা বাবা, এখানে মাও প্রধান, বাবাও প্রধান। তোমার মা বাবা কি করেন? এই যে তোমার মা বাবা কি করেন, এই মা বাবার মধ্যে গুরুত্ব কারোর চেয়ে কেউ কম না। পদের অর্থের ভিত্তিতে এটাও যেমন প্রধান, এটাও তেমনি প্রধান। আমরা এরকম এক্স ওয়াই দিয়ে দেখাইছিলাম যে এক্স প্রধান, এখানে প্লাস ওয়াই, ওয়াইও প্রধান। এভাবে দ্বন্দ্ব সমাসটি পাওয়া যায়। দ্বন্দ্ব সমাসের আরেকটি ব্যাপার হয়েছে, এটি ব্যাস বাক্য দিয়েও চেনা যায়। মানে যখন যে ব্যাস বাক্যকে আমরা ডায়াগনোসিস সেন্টার বলি, যখন আমি মা বাবা দিয়ে ধরতে না পারি, এরকম যদি কোনো একটা এরকম হয়ে যায়, যেমন চালাক চতুর, এটি দ্বন্দ্ব সমাসের মধ্যে না পড়ে না। কেন পড়ে না? যে চালাক সেই চতুর, চালাক চতুর একই ব্যক্তি হয়ে গেলে তখন আবার দ্বন্দ্ব থেকে খারিজ হয়ে যায়। সে যায় কোথায়? যে চালাক সেই চতুর দিয়ে হলে কর্মধারয় সমাসে চলে যায়। তাহলে এই যে দুটার বিভাজন, এটা মানে চিহ্নিত করার উপায় কি? চিহ্নিত করতে হবে যেখানে চালাক এবং চতুর দুই পদই প্রধান নয়, এখানে চতুরই প্রধান। কেন চতুর প্রধান? আসলে চালাক হলো ক্লেভার,
চতুর হইলো কানিং। আমরা যখন বলি যে তোর মতো চালাক চতুর দেখি নেই, আসলে তাকে বলতেছি তুই একটা চতুর ব্যক্তি, কানিং ম্যান। এই কানিং ম্যানকে বোঝানোর ফলে পরপদ প্রধান হওয়াতে দ্বন্দ্ব সমাস সে খারিজ হয়ে গেল। তাহলে আমার মা বাবা এই যে উভয় পদ প্রধান। 2 নম্বর, এই সমাসের ব্যাস বাক্যে, এই সমাসের ব্যাস বাক্যে ও থাকে। একটা এই ডায়াগনস্টিক সেন্টারে ফারাইলে যে কেন ও দিব না, হ্যাঁ ও না দিলে কি দিবা তুমি? আমার মাও তোমার বাবা, মা বাবা বানাইলে তার হবে না, এটা মা ও বাবাই বানাইতে হবে, সুতরাং ও দিয়েই বানাইতে হবে। যেমন আমরা, এই যে আমরা শব্দটি, এটা আমরা কিভাবে লিখি? অনেকে আমরা আমাদের ছোটবেলায় আমরা লিখছি তুমি আমি ও সে, ইউ হি অ্যান্ড আই বা ইউ আই অ্যান্ড হি, এরকম করে একটা ইংরেজিতে যে ছিল ওইটার অনুকরণ করতে যে আমরা এই ভুলটা করেছি। কিন্তু আমাদের ব্যাকরণবিদরা এখন ইদানিং এটা গবেষণা করে বলে দিয়েছেন যেটা লিড দিবে একদম পুরো মাত্রায়, সে পানিনির যুগে ওইটা ছিল, যে লিড দিবে সে শুরুতে থাকবে। আমার মধ্যে লিড দিচ্ছে আমি, তুমি, তারপরে তুমি, ও সে, থার্ড পার্সন, তারপরে সে, অর্থাৎ ফার্স্ট পার্সন আগে হবে, আমি তুমি ও সে আমরা। এইভাবে আমরা সমাসের ব্যাস বাক্যে ও পাই যখন, তখন আমরা বুঝি যে এই সমাসটি দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাস চিনলাম, এখন এই দ্বন্দ্ব সমাসটাকে আমরা যদি একটা ডায়াগ্রামের মধ্যে ফেলে আমরা এটা একটা শ্রেণী বিভাজন করে ফেলি, তাহলে দ্বন্দ্বটা এরকম ভাগে বিভক্ত হয়ে গেলে আর চিনতে আমাদের কারো অসুবিধা থাকবে না, থাকার কোনো রাস্তা নেই আমরা মনে করি, একটু মনোযোগ যারা দিবে। 1 নম্বর হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। 1, ঠিক তার উল্টোটা 2 হলো বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব চমৎকার, একটা আর একটা বিপরীত এরকম করে দাঁড় করাইলাম। সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, এইখানেও কিন্তু মুখোমুখি দাঁড় করাই দিয়েছি, বিপরীতার্থক, অর্থাৎ সমাজকে এখানে আমরা 4টাকে মানে উল্টো দিকে ঘুরিয়ে আমরা 4টা পেয়ে গেলাম। এখন মিলনার্থক কি? মা বাবাকে আমরা মিলনার্থক কেন বলছি? মা বাবা, এই জন্য বলছি মায়ের সঙ্গে বাবাকে মিলিয়ে বলা হয় বলে এর নাম মিলনার্থক। অর্থাৎ মা ও বাবা, মা বাবার মধ্যে এটা এভাবে হবে না, আমার মা তোমার বাবা এভাবে হয় না। কাজেই মা যে তোমার মা বাবা কি করেন এই কথা বলি না, যে তোমার মা চাচা কি করেন, মায়ের সাথে চাচাকে মিলাই না। তোমার চাচা চাচি বা আমার চাচা চাচি আছে, আমার নানা নানি আছে, আমার মা বাবা আছে, যার সঙ্গে যেটা যায়, এই যে যার সঙ্গে যেটা যায় এই মিলিয়ে নেওয়ার নামই হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মা বাবা, ভাই বোন, এরকম চাচা চাচি, নানা নানি। ঠিক তার উল্টাটা মিলনের বিপরীত হলো বিরোধ। বিরোধটা কি? একটা জগরার মতো। দা কুমড়াকে আমরা বিরোধ বলছি, কেন দা কুমড়াকে বলছি? সাপে নেউলকেও বলছি, অহিনকুলকেও আমরা বলি, অহিনকুল, অহিনকুল। আচ্ছা, দা কুমড়াকে আমরা বিরোধ বলছি কারণ দায়ের কাজটা কি? কুমড়াকে কেটে ফেলে। ওহি ও নকুল, ওহি কি? ওহি হলো সাপ, আর নকুল হলো বেজি বলি আমরা যেটাকে বলি। ঠিক আছে, এই দুটা সম্পর্ক এরকম। আমরা কাঠে কুড়ালে সম্পর্ক, দাউমাস সম্পর্ক, এরকম সম্পর্ক হলে তাকে বিরোধার্থক বলা হয়। ঝগড়া বা বিবাদ বুঝাইতে বিরোধী, বিরোধ কিন্তু বিপরীত না। মিলনার্থক যেরকম মিলাইয়া দেয়, বিরোধ তেমনি ঝগড়া বাজায় দেয়। এরকম ঘটনা ঘটের সময় আমরা এটা বিরোধার্থক বলি। কিন্তু কোন অবস্থাতে সাপে নেউলেকে এই বিরোধার্থে রাখতে পারি না। কেন? সাপে নেউলেও তো বিরোধী, নেউল তো নকুলি, ওহি তো সাপ। তাহলে এইটা এখানে থাকতে পারে, এটা আবার এখানে থেকে এখানে চলে যায় কেন? এটার নাম হচ্ছে অলুক। অলুক আসলে কোনো সমাস নয়। অলুক মানে লোপ পায় না, যা তাই অলুক। কি লোপ পায় না? বিভক্তি লোপ পায় না। এখানে দুটার মধ্যে কোনো বিভক্তি নাই, লোপ পাবো কি? কিন্তু এখানে বিভক্তি ছিল, সাপ ঝুঁকে, সাপে। এই যে সাপে ও নেউলে বিভক্তি লোপ পাইল না, সাপে নেউলেই রয়ে গেল, এ বিভক্তি লোপ পায় নাই। সমাসের ধর্ম হলো পূর্বপদে বিভক্তি লুপ্ত হওয়া, সমাসের ধর্ম হলো সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত করতে হলে কিছু না কিছু লুপ পাবেই, কিন্তু যখন সে লুপ পায় নাই তখন সে কি হয়েছে? তারই নাম অলুক। এরকম অলুক আমরা আরো অনেক অনেক পাবো। যেমন আমাদের অলুক ষষ্ঠী আছে, এই অলুক ষষ্ঠী, মামার বাড়ি, গরুর গাড়ি, এর অলুক পায় নাই। তাহলে অলুক কোথায়? অলুক আসলে সমাস না। অলুক গেল কোথা থেকে? বিরূপার্থক থেকে একটা সমাস বিভক্তি লুপ না পাওয়ায় অলুক হয়ে গেল। এই তোরা মায়ে যে আমার আর জ্বালাস না, এরকম একটা কথা কিন্তু প্রবাদ আছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে, মায়ে জিয়ে। আরে মায়ে জিয়ে তো মিলে এই বলা হয়েছিল, মায়ের সাথে জিয়ের মিলে
কথা বলে, কিন্তু সেই মিলনার্থক চলে গেল, এইটাও চলে গেল ওলুকে। তাহলে দেখা গেল একটা মিলন থেকে আর একটা বিরোধ থেকে ওলুকে চলে যাচ্ছে। মানে এই জিনিসটা যদি না বুঝি আমাদের কি হবে, আমাদের যখন এমসিকিউ মানে মাল্টিপল চয়েসেবল কোশ্চেন যেটাকে বলা হয়, আমরা যখন ওই ধরনের প্রশ্ন মোকাবেলা করতে যাবে তখন কিন্তু আমাদের এই বিপদে ফেলে দেবে। কি বিপদে ফেলে দেবে? বলবে নিচের কোনটি মিলনার্থক, মা বাবাও দিল মায়ে জিও দিল। যে জানে যে মা জিও মিলিয়ে বলে মা বাবাও মিলিয়ে বলে সে তো মিলনার্থক বলবে, কিন্তু যে এটা বুঝে ভালো করে যে মায়ের মধ্যে একটা বিভক্তি ছিল এবং সেই বিভক্তি রূপ পায় নাই, সুতরাং এটা রূপ পায় না বলে ওরা আরেকটা নতুন নাম হলো অলুক। সুতরাং এই দ্বন্দ্ব সমাস থাকে আর মিলনার্থক বলা যাচ্ছে না, সে হয়ে গেল অলুক। একইভাবে বিরোধার্থকের মধ্যে দা এবং কুমড়া, অহির, নকুল এগুলো বিভক্তি নাই, সুতরাং এরা মানে বিরোধার্থকের মধ্যে সুন্দরভাবে সেট করে নিছে। যেই বলছি সাপে নেউলে বিরোধ হয়ে সে চলে গেল অলুকে, কারণ তার বিভক্তি লোপ পায় না। তাহলে আমরা কি বুঝতেছি যে ট্রান্সফারেবল, মানে একটা জায়গায় সে স্থির থাকে না, আরেকটা জায়গায় চলে যায়, স্বভাবে এক হলেও। এই ধরনের জিনিসগুলি যদি আমরা চিনে চিনে যাই তাহলে সমাজটা একেবারে পরিষ্কার ভাবে, একেবারে নিচের লেভেলটা উপরের লেভেলটা সম্পূর্ণভাবে আমরা কি থাকি, পরিষ্কার অর্থে যেটাকে জানা, সেই জানাটা জানি, বিজ্ঞানসম্মত জানা। এই বিজ্ঞানসম্মত জানা না থাকলে আমাদের এইগুলি এই আধা কাছরা হয়ে থাকে। এই জন্য আমাদের কোনো বিদ্যাই, আমাদের কোনো শাস্ত্রই আমাদের কেন দখলে হয় না? দখল হয় না, আমরা ওই শাস্ত্র সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকে না। তাহলে আমরা সমার্থকটা একটু দেখি আর বিপরীতার্থকটা দেখি। একেবারে খুব সহজ, একটা এন্টোনিমস একটা সিনোনিমস। যেমন কি, যখন আমি বললাম দিন রাত কাহারও সমান যায় না, বিপরীত, কারণ দিনের বিপরীত আমরা রাত বলি, এখানে কিন্তু ঝগড়া বিবাদের কোনো ব্যাপার নেই, সাদা কালো, ওই যে বিপরীত। কিন্তু যদি বলি ধন দৌলত, টাকা পয়সা, আমরা যেটাকে টাকা বলতেছি সেটাকে আমরা পয়সা বলতেছি। এই যে টাকা পয়সা, এটা সমান সমান অর্থ প্রকাশ করছে বলে, ধন দৌলত সমান অর্থ প্রকাশ করছে বলে সে সমার্থক হয়ে গেল। তো এরকম করে আমরা সমার্থক, বিপরীতার্থক ও লোকে যে পাঁচটা, এখানে পাঁচটি কিন্তু অলরেডি আমরা দখলে চলে গেছে। যে এরপরে কি আছে? এরপরে আছে আরেকটি, এটা নাম হলো একশেষ দ্বন্দ্ব। এই একশেষের একটি শাখা এই দিক দিয়ে বহুপদী নাম ধারণ করে ফেলেছি। এই দুটার একটু তফাৎটা দেখবো, একশেষ আর বহুপদী। একশেষ মানে একের মধ্যেই সব শেষ। ওই যে আমরা তোমরা, যে আমরাটা আমি তুমিও সে, আমি তুমি ও সে, এই যে আমি তুমি ও সে আমরা হয়ে গেছে একশেষ দ্বন্দ্ব। এটা ইংরেজি অ্যাক্সেস, অতিরিক্ত। স্যার আর ফাজির অ্যাক্সেস মানে, অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস আর কি, অতিরিক্ত ফাজি। এখানে দুই পদে সমাস হওয়ার কথা ছিল, এখানে আমি তুমিও সে তিন পদ হয়ে গেল। এই আবার একের মধ্যে শেষ হইল, এই জন্য একাধারে সে অ্যাক্সেস অতিরিক্ত শব্দ নিছে, আবার একের মধ্যে শেষ হয়েছে বলে অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা যখন আবার একের মধ্যে শেষ হতে পারে না, যেমন যেমন আমরা বলতে পারি সাহেব বিবি গুলাম, এটাকে আমরা বহুপদী বলতেছি, কারণ সাহেব বিবি গুলাম তাস খেলার মধ্যে এটা ব্যবহৃত হয়। এরকম করে নাক কান গলা বিভাগের ডাক্তার, নাক কান ও গলা, এইভাবে আমরা দুইয়ের অধিক পদ যখন ব্যবহার করি তখন দুইটি অর্থ ব্যবহৃত হয়ে যায়। আমরা তোমরা থাকে একশেষের দলে, কারণ যেহেতু একের মধ্যে শেষ হয়ে যায়। আর যেটি একের মধ্যে শেষ হইতে পারে না, দুইয়ের অধিক পদ থাকে, তাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব। এইভাবে যদি আমি দ্বন্দ্ব সমাসের এটার মধ্যে নেই, একটা ফ্রেমে নিয়ে যাই, এবং এটা যদি আমরা ভালোভাবে বুঝে নেই, মস্তিষ্ক নেই, এবং মস্তিষ্ক নেওয়ার পর একটু ধৈর্য ধরে যদি আমরা এটাকে চর্চায় থাকি, আমরা এটাকে ভালোভাবে রপ্ত করতে পারি। আশা করি প্রিয় ভিউয়ার্স বিষয়টি পরিষ্কার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ।